নমস্কার। পোস্ট এডিটের নতুন যে এপিসোড, আজকে আমাদের এপিসোডে আমার সঙ্গে একজন অতিথি রয়েছেন। যে অতিথিকে পরিচয় করাতে গেলে আমাকে একটু বেশি কথা বলতে হবে। এমনি আমার বদনাম, আমি বেশি কথা বলি। তাকে নিয়ে বলতে গেলে আরও বেশি কথা বলতে হয়। সেটা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে যদি আমরা বলি, আমি অভিনয়ের জায়গাটা ধরছি না আপাতত। পরিচালনার ক্ষেত্রে বলতে গেলে তিনি আক্ষরিক অর্থে একজন সুপারস্টার। কারণ যার ছবি দেখবার জন্য ৮ থেকে ৮০, আমরা বাঙালির যে কথাটা বলি, যে সময় বাঙালিকে বলা হতো যে বাঙালি সদল বলে সপরিবারে গিয়ে সিনেমা দেখতে যেত, তার ছবি হলে পরিবারকে ফিরিয়েছে। আমি নিজে টিকিট কেটে সিনেমা দেখতে গিয়ে দেখেছি যে তার ছবি দেখবার জন্য বাবা মা এবং তাদের সন্তান হলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এই জিনিসটা যিনি সম্ভব করতে পেরেছেন এবং যার পরিচালনার ক্ষেত্রে, বাংলা ছবির ক্ষেত্রে এবং কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে যার জয়ের দ্বীপ কখনোই হালকা হয়নি, সেই মানুষটা আমার সঙ্গে জয়দীপ মুখোপাধ্যায়। জয়দীপদা, যেগুলো কথা বলেছি আমি একটাও কিন্তু মানে বলতে হয় বলে বলিনি। আচ্ছা, কারণ তোমার প্রতি একটা অসীম শ্রদ্ধা সব মানুষের রয়েছে। এবং প্রথম প্রশ্নই আমি তোমাকে করব যে এই যে যেখানে আমরা দেখি যে অনেকে বলেন যে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে বেশিরভাগ মানুষের খারাপই চায়, কারোর ছবি ফ্লপ হলে উল্টো দিকের লোকেরা শ্যাম্পেন অব্দি খোলে, সেখানে তোমার যারা অন্য দিকের পরিচালক তাদেরও তোমার প্রতি একটা রেসপেক্ট তাদের গলায় সবসময় থাকে। অজাত শত্রু একটা ব্যাপার, কিভাবে তুমি এটাকে তৈরি করেছো? দেখো, এটা তো তৈরি করা যায় না, এটা মানুষের প্রতি মানুষের সম্মান ভালোবাসা থেকেই আসে। আমি মনে করি না যে একজন পরিচালক হিসেবে এমন কিছু নিজের ভাবা উচিত বা করা উচিত সেটা অন্য কাউকে দুঃখ দেয় বা অন্য কাউকে অসম্মানিত করে। তো সেটাই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, যাদের সাথে আমি কাজ করেছি, যাদের সাথে যারা আমাকে এই হাত ধরে ইন্ডাস্ট্রিতে কাজ শিখিয়েছেন, তাদের কাছে এটাই শিখেছি যে কিভাবে মানুষকে সম্মান করতে হয় এবং মানুষকে ভালোবাসতে হয়। তো সেটাই মেনে চলেছি এত বছর ধরে এবং করে চলেছি। আর আমি মনে করি কাউকে ভালোবাসলে উল্টো দিক থেকে ভালোবাসাটাই আসে, কাউকে সম্মান করলে উল্টো দিক থেকে সম্মানই আসে। তো সেটাই আমার মনে হয়। আর এই যে তোমার ছবি নিয়ে যেটা সমালোচকরাও বলেন, এবং এখন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ, এটা আমি পজিটিভ দিকেই বলছি, মানুষের সিনেমা বোধ অনেকটা হয়তো বেড়েওছে, কারণ সাধারণ মানুষও কিন্তু অনেক টেকনিক্যাল খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলে। একদম একদম। তো সেই জায়গায় তারা কিন্তু সবসময় বলেন যে তুমি সেই ডিরেক্টরদের মধ্যে একজন যার কাজে অন্য ধারার ছাপও যেমন আছে, তেমন একইভাবে যেটা আমরা মাসকে কানেক্ট করার ব্যাপারটা বলি সেইটাও আছে। কিন্তু আমরা তো বাংলা ছবিতে স্পেসিফিক্যালি খুব এইটাকে আলাদা আলাদা জায়গায় দেখিয়ে এসেছি যে এরা অন্য ধারার পরিচালক, এরা মাসি যারা, তাদেরকে অনেক সময় মানে অনেকে একটুখানি ওই নিশ গোষ্ঠী, তাদেরকে সেভাবে নম্বর দেননি। ঠিক। আবার ক্লাসি যারা, তাদের ক্ষেত্রে আরেক রকমের ব্যাপার হয়েছে। তুমি সেই একটা লিঙ্ক করে দিয়েছো দুটোকে, তোমার মাসও আছে ক্লাসও আছে, এটা কিভাবে হলো? এটা অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে, ধরো যখন খুব ছোট 8-9-এ পড়ি বা ক্লাস 10-11-এ পড়ি, তখন থেকে আমার মাসি ছবি দেখতেই ভালো লাগতো এবং সেখানে আমি বরাবরই অমিতাভ বচ্চনের ফ্যান। আমার তার ছবি দেখার সাথে সাথে বড় হয়ে ওঠা এবং সেই দেখতে দেখতে পরবর্তীকালে ধরো সাউথের ছবি হোক বা বম্বের ছবি হোক বা বিদেশি ছবি হোক, যেখানে এন্টারটেনমেন্ট আছে, যেখানে মানুষ আর কি সিনেমা দেখতে গেলে অন্য কিছু ভাবে না, তার মনটা ভালো হয়ে যায়, সেরকম ছবি দেখতেই আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। এবং পরে যখন নিজে পরিচালক হয়েছি, তখন অন্যান্য যে ইউরোপিয়ান ছবি বলো বা বাকি অন্যান্য যে ডিরেক্টর রয়েছেন, যাদের ছবি আমরা সবাই সর্বজন বিদিত, যে সেখানে সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক থেকে শুরু করে বিদেশি ইউরোপিয়ান ডিরেক্টররাও রয়েছেন, ইরানিয়ান ডিরেক্টররাও রয়েছেন, আবার আমাদের বোম্বের ডিরেক্টররাও রয়েছেন। সবার নাম করতে গেলে মানে অনেকটা সময় চলে যাবে। তো সেই ছবিও দেখেছি। তো আমার গিয়ে কোথাও মনে হয়েছিল যে যখন নিজে পরিচালনা করবো, কোথাও যেন আমি যে ছবিগুলো দেখতে বা যে ছবিগুলো ভালোবাসি বা যে ছবিগুলো ভালোবেসে বড় হয়েছি, সেইরকম ছবি যদি কিছু করতে পারি। তো প্রথম দিকে যখন সুযোগ পাই, আমি একটা ছবি, সে ছবিটা রিলিজ করেনি, পরে জি5-এ ছবিটা এসছে, আগুন বলে একটা ছবি করেছিলাম। তো আমার গিয়ে কোথাও মনে হয়েছিল যে মানুষকে যদি এন্টারটেনমেন্টের থ্রু দিয়ে মানুষকে কিছু বলা যায়, যে মানুষ এন্টারটেইনড হতে হতে কিছু জেনে গেলেন, বা আমি যেটা মানে জ্ঞান নয়, জ্ঞান দেওয়ার মতো করে নয়,
একটা মোড়ককে যেমন ভাবে আমি এটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যে রাজকুমার হিরানির যে ছবিগুলো দেখি, ধরো সেটা মুন্না ভাই এমবিবিএস হতে পারে, সেটা লাবিরাহ মুন্না ভাই হতে পারে, বা 3 ইডিয়টস হতে পারে, সেই ছবিগুলোকে যদি আমরা দেখি, সেই ছবিগুলোর মূল বক্তব্যে কিন্তু একটা বিরাট সামাজিক বক্তব্য থেকে যায়, কিন্তু ছবিটা দেখতে বসে কখনো মনে হয় না বা আমাদের উপর কোনো চাপ সৃষ্টি করে না যে ছবিটা আমরা দেখতে বসে কোনো এন্টারটেইন হচ্ছি না, শুধুমাত্র সেই বক্তব্যগুলোই পাচ্ছি। তো আমার কাছে সেটা খুব একটা বড় মানে লেসন বলে আমি মনে করি। তো আমিও চেয়েছিলাম যে সেভাবেই যদি ছবি বানানো সম্ভব হয়। তো প্রথম দিকে যে 4টে আগুনের পর আমি যে 4টে ছবি করেছিলাম সেটা একেবারেই মাস ফিল্ম ছিল। সেটার মধ্যে আমি বলবো না যে কোনো সামাজিক বার্তা ছিল না, বাট সেটা খুবই কম, মানে একেবারেই একটা মাসি ছবি, যেটা শাকিবকে নিয়ে যেটা ছবি করেছিলাম। 4টে ছবি, মানে শিকারি, নবাব, চালবাজ এবং ভাইজান বলে আর একটা ছবি, ইন্দো বাংলা কোলাবোরেশনে। তারপরে আমি একটা ছবি করেছিলাম যেটা 1920 সালে বোধহয় রিলিজ করেছিল, কোভিড এর ঠিক পরপরই। সেটা হচ্ছে এফআইআর, যেটা অঙ্কুশকে নিয়ে করেছিলাম। আমার সেই ছবিটাই আমার মনে হয় আমার কাছে ওই মানে যে জনারটার কথা তুমি বলছো, যে কমার্শিয়াল এবং এই যে অন্য ধরনের ছবির যে ব্রিজ ক্লাব করা, ওটাই আমার করা প্রথম ছবি। যদি তুমি ছবিটা দেখে থাকো, দেখেছি দেখলে বুঝতে পারবে যে ছবিটার মধ্যে থ্রিল ছিল, ছবিটার মধ্যে একটা কোথাও সামাজিক ছিল, যে আমরা যে রেপ ভিকটিম বা এদের যেভাবে আমরা মানুষ চায় সাজা দিতে, বা মানুষ যেভাবে ভেতরে ভেতরে তাদের প্রতি মানে রাগান্বিত হয়, সেইটার বহিঃপ্রকাশ কিভাবে হতে পারে, বা মানুষ যদি নিজের হাতে তুলে নেয় তাহলে তার বহিঃপ্রকাশ কি হতে পারে, সেখানে ওই গল্পটাই ছিল। এবং পরবর্তীকালে যখন আমরা একেন করলাম, একেনের ক্ষেত্রে আমি বলবো যে এটা মানুষকে আনন্দ দেওয়া এবং মানুষ নির্মল আনন্দের থ্রু দিয়ে দুষ্টের দমন করতে পারে, এই বিষয়টা আমার মনে হয় একেনে পেয়েছেন মানুষ, এবং সেটা বাচ্চা থেকে বুড়ো সবাইয়েরই ভালো লাগছে। এবং কোনো একটা জায়গা থেকে তুমি হয়তো একটা জায়গা তৈরি করে দিয়েছো, মানে আমি শুধু তুমি বলবো না, তোমার টিম একেন যেটা তোমরা তৈরি করেছো, যেটা যে মানুষ অ্যাকচুয়ালি গোয়েন্দা গল্প দেখতে গেলে সেই ব্যোমকেশ ফেলুদার মধ্যেই বারবার ঘুরপাক খাচ্ছিল, সেই জায়গাটার থেকে একদম বেরিয়ে, এবং যারা চেষ্টা করেছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু করবার, তারা একটা কাজ করে আর করতে পারেননি, মানে কোনোভাবে সেটা হয়তো ওয়ার্ক করেনি। কিন্তু একেন হয়তো ফেলুদা ব্যোমকেশের পরে প্রথম বাঙালি একটা গোয়েন্দা ক্যারেক্টার তৈরি হলো, যেটা মানুষের মনে আবার ওই রকম ভাবে একটা জায়গা তৈরি করেছে। তো ইভেন হ্যাঁ, আমি সবরও অবশ্যই একটা, সবরকে আমি যদি সেটা একটা করেছে। তো এই যে একটা তো চাপ থাকে যে গোয়েন্দা গল্প যারাই আলাদা করে করতে যাচ্ছে, তারা ইভেন বাংলায় হয়েও ছিল, দময়ন্তী হয়েছে, দময়ন্তীও হয়তো ভাবনায় ছিল যে একটা লম্বা কিছু হবে, সেটাও ওয়ার্ক করলো না। তো প্রথম যখন তোমার হাতে একেন এলো, সেটা তো হইচইতে 2-3টে সিরিজ হয়ে যাবার পরে আলটিমেটলি যে একেন বাবুর যে পরিচিতি তোমার হাতে আসবার পরে সেটা উত্তরোত্তর বাড়লো। তুমি যখন নিয়েছিলে, এবারে আমরা যেটা বলি হ্যান্ডওভার পাওয়া, তোমার তখন মাথায় কি ছিল? অ্যাকচুয়ালি এমন সময় আমাকে হ্যান্ডওভারটা দেওয়া হয়েছিল যে সময় মাথায় কিছু থাকার মতো অবস্থায় ছিলাম না। মানে আমি কেন বলছি কথাটা, তখন কোভিড চলছে এবং প্রত্যেকেরই কাজের প্রয়োজন আছে, এবং প্রত্যেকেরই একটা এরকম অবস্থা যে ভবিষ্যৎটা কি আমরা কেউ তখন বুঝতে পারছি না। সেইরকম একটা পরিস্থিতিতে অনিন্দ ব্যানার্জি হইচইয়ের তখন ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, উনি আমাকে বললেন যে আমাদের একটা একেনের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেটা থার্ড যে সিজনটা, সেটা আমাদের খুব একটা ভালো রেসপন্ড করেনি, তো একটা সিজন আর আমরা করব, চেষ্টা করব সেই সিজনটা তুই যদি করিস আমাদের ভালো লাগবে, তুই কর, যদি ওটা হিট করে যায় তাহলে একেন আবার চলবে, না হলে একে ওখানেই আমাদের থামিয়ে দিতে হবে। এই যে কথাটা, এইটা আমার কাছে খুব একটা চ্যালেঞ্জের জায়গায় চলে এসেছিল, যে এই যে সিজনটা আমাকে হাতে দেওয়া হচ্ছে, সেটা শেষও হতে পারে, বা সেটা থেকে আরেকটা নতুন কিছু শুরু হতে, তখন সৌরভ গাঙ্গুলির মতো রান্না পেলে বাদ একদম। তো আমাকে দেওয়া হয়েছিল একটা F5 ক্যামেরা এবং সিং সাউন্ড, মানে F5 ক্যামেরা আমরা ইউজ করি সাধারণত টিভি সিরিয়াল করার জন্য। তো এতটাই বাজেট কম ছিল সেই সিজনটার, মানে সেটার জন্য আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু কোভিড চলছে, কোনো আউটডোর করা যাবে না, রাস্তাঘাটে বেরোলে কোথায় কখন লকডাউন হয়ে যাবে, কোন রাস্তায় ঢুকতে পারবো বা পারবো না, সেই ক্ষেত্রে সুজনদার থেকে তখন আমরা চেয়ে নিয়েছিলাম বর্মন বাড়ির রহস্য বলে গল্পটা, যেটা একটা বাড়ির মধ্যেই টোটাল গল্পটা, এবং তাছাড়াও তো টুকটাক কিছু আউটডোর থাকে, যাতে এমন একটা জায়গায় পৌঁছতে পারি যার চৌহদ্দির মধ্যেই আমরা সেই আউটডোর গুলো করে নিতে পারবো। আচ্ছা।
তো আমরা তখন প্ল্যান করি যে মুর্শিদাবাদের যে কাঠগোলাপ বলে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা আমরা দেখতে যাই, দেখে আমাদের বাড়িটা পছন্দ হয় এবং বাড়িটার ভেতরেও এতটা জায়গা রয়েছে যেটার মধ্যে আমরা টুকটাক করে এদিক ওদিক করে আমরা চিট করে নিতে পারবো আউটডোর। আচ্ছা, তো ওই গল্পটা নিয়ে আমরা মুর্শিদাবাদে যাই এবং সেই লকডাউন পিরিয়ডে মাত্র 6 দিনে ওই 7টা এপিসোড তৈরি হয়েছিল এবং সেটার জন্য আমরা উদয়াস্ত খেটে, মানে প্রথম দিকে লোকজন তো সেই কাছাকাছি আসতে ভয় পাচ্ছে, অনির্বাণ দরজা খুলছে আমাকে, এটা আমি অনেক জায়গায় বলেছি, অনির্বাণ হোটেলে দরজা খুলছে, দূরে বেডরুমের কাছে দাঁড়িয়ে আছে, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, দুজনের মধ্যে গল্প আদান প্রদান হচ্ছে যে কি করতে চলেছি আমরা। তো সেই করতে করতে এমন একটা বন্ডিং তৈরি হলো ওই পুরো বিষয়টার মধ্যে যে ওটার মাঝখানে 2বার লকডাউন হয়ে গেছিল, মানে আমরা হোটেলেই বসে থাকতে বাধ্য হয়েছিলাম, শুটিং যেতে পারিনি। তো তখন সবাই একটা ঘরের মধ্যে ঢুকে আড্ডা মারছি, গল্প করছি, তখন আর কারোর মাথায় কোভিড নেই। তো এরকম একটা টিম ওয়ার্ক হওয়ার ফলে এবং আমার কোথাও গিয়ে ওই চ্যালেঞ্জটা থাকার ফলে আমি চেষ্টা করেছিলাম ওই গল্পটাকে ওই ক্ষুদ্র পরিসরে বা যতটুকু রিসোর্স পেয়েছি সেইটুকুর মধ্যে যতটা যত্ন করে বানানো যায়। তো ওই জিনিসটা যখনই হিট করলো তখন এই ছবি মানে সিরিজটা আসার পর তখন অনিন্দ বলেছিল এবার কিন্তু তুই যেভাবে একেনকে ভেবেছিস বা যেভাবে একেনকে পোর্ট্রে করেছিস এবার কিন্তু এটা নিয়ে আমরা একটা ছবি প্ল্যান করছি। তো সেই থেকে একেনকে আর কি মানে অন্যের বাচ্চাকে আমি আরেকজন হয়ে লালন পালন করতে করতে একটু বড় করতে পেরেছি। এই এবারে একটু বড় হতে হতে ও একদম বড় পর্দাতেই পৌঁছে গেছে এবং এখন কি এটা কিন্তু দর্শক জানতে খুব আগ্রহী থাকেন যে সবসময় তারা ভাবেন যে এই যে সিনেমায় হচ্ছে তাহলে কি আর হইচইতে আসবে না, সিনেমাটাই কি শুধু হইচইতে আসবে, এটা কি সিরিজও হবে? তো হ্যাঁ, এখনো পর্যন্ত তো সেরকমই ভাবনা আছে যে সিরিজ এবং সিনেমা সাইমালটেনিয়াসলি চলবে। আর তুমি যখন এই যে সিরিজ এবং সিনেমা দুটো বানাচ্ছ, তোমার মানে তাতে কি তোমার ভাবনায় মানে যেহেতু দর্শক বেসটা অনেকটাই আলাদা, আমি বলছি যে ওটিটিতে একটা এক্সট্রা ক্লাসের দর্শক থাকে যে দর্শক কিছুতেই হলে যায় না, আবার হলে কিছু লোক থাকে তারা দুটো জায়গাতেই যায়, তো ওটিটির জন্য কি তোমার স্পেশাল কোনো ভাবনা থাকে এখানে ট্রিটমেন্টে? অ্যাকচুয়ালি ওটিটির জন্য যেটা ভাবনাটা সেটা হচ্ছে যেহেতু ওটিটির 6টা পর্বে বা 7টা পর্বে তৈরি হয়, প্রত্যেকটা পর্বের যে হুক পয়েন্টগুলো মানে ক্লিফহ্যাঙ্গারগুলো সেগুলোর দিকে একটু নজর রাখতে হয় যাতে এই পর্বটা শেষ হলে পরের পর্বটায় লোকে আবার হুকড হয়ে ঢুকে পড়তে পারে এবং টানা যাতে একবারে দেখে নেয়, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে। তো সেইটাকে কিভাবে স্ক্রিপ্টে বানানো যায় সেটা যেমন পদ্ম একটা জিনিস করে, তারপরে হয়তো কোনো জায়গায় আমাদের মনে হলো বা আমার মনে হলো যে এটার থেকে আরেকটু বেটার কিছু করা যায় সেটা সাজেস্ট করি। তো একমাত্র সেটাই মানে আমার মনে হয় আলাদা। বাকি যে মেকিং এর প্যাটার্ন বলো বা ক্যারেক্টারাইজেশন বলো সেগুলো আমি সবসময় চেষ্টা করি যে ছোট পর্দা মানে সেখানে সব জিনিস ছোট হবে এরম নয়, মানে তুমি যদি পুরোপুরি একেন দেখে থাকো বা তার আগে লুঙ্গে একেন দেখে থাকো সেটা যদি স্ক্রিনে বড় স্ক্রিনে তুমি দেখতে বড় স্ক্রিনের মতোই দেখতে লাগতো। শুধু হ্যাঁ কিছু ট্রিটমেন্ট যেমন কিছু রিঅ্যাকশনস মানে ধরো যেগুলো ক্লোজ আপ বা এগুলো সেগুলো টেলিভিশনের একরকম হয়, এটার একরকম। একদমই ছোট পর্দায় যেহেতু দেখা তার জন্য একটুখানি হয়তো সেগুলোকে এগুলোকে একটু ক্লোজ আপ গুলোকে একটু টাইটার বেশি নিতে হয়। তো এইটাই পার্থক্য, এর বেশি কিছু নয় গল্প বলার ক্ষেত্রে। আর একটা জয়দীপদা তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো, তোমাকে অনেকবার আগে আমি একবার জিজ্ঞাসা করেও ছিলাম কিন্তু সেটা ভিজুয়াল ছিল না বলে আমি দর্শকদের সঙ্গে আরেকবার সেটা শেয়ার করবো যে তুমি এমন 3জন মানুষকে অ্যাসিস্ট করেছো, প্রভাত রায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সন্দীপ রায়। 3জনের মেকিং স্টাইল যে একরকম তা তো নয়, 3জনের মেকিং 3 রকমের স্টাইল। এবার তুমি যখন পরিচালনায় এলে এবার এইটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যে কাউকে অ্যাসিস্ট করলে তার একটা প্রভাব তার কাজের মধ্যে দেখা যায় যদি দীর্ঘকালীন অ্যাসিস্ট করার ক্ষেত্রে। তোমার কাজে 3জনের প্রভাবই নেই, তুমি একদম একটা জয়দীপ মুখার্জির সেপারেট একটা জায়গা তৈরি করেছো। এরকম 3জন প্রভাবশালী পরিচালকই আমি বলছি, সেই তাদের প্রভাব এড়িয়ে যাওয়াটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ একজন পরিচালকের কাছে। অ্যাকচুয়ালি এটা মনে হয় হয়েছে সেটা হচ্ছে আমি যেহেতু ছোটবেলা থেকে ড্রয়িং করতে বা আঁকতে ভালোবাসতাম, সেই জন্য হয়তো একটা কোথাও নিজের একটা দেখতে পাওয়া মানে পুরোটাই তো ভিজুয়ালি ভাবনা, তো সেই ভিজুয়াল ভাবনাটা আমার নিজস্বতা তৈরি করেছে সেখান থেকেই, যেহেতু আমি ছোটবেলা থেকে আঁকতে পারতাম। এবার এরাদের কাছ থেকে যেগুলো আমি শিখেছি, যেমন প্রভাতদার কাছে ছবির কমার্শিয়াল যে অ্যাসপেক্টস গুলো মানে কিভাবে ডায়ালগ, কোন ডায়ালগের পরে কোন ডায়ালগ আসলে দর্শক তাতে হাততালি দেবেন, বা হিরোকে কোন অ্যাঙ্গেল থেকে ঘুরে দাঁড়ালে বা সে লো অ্যাঙ্গেল কোন জায়গায় নিলে হিরোকে হিরোইজম তার থেকে বেরিয়ে আসবে, আর কিভাবে করলে মানে তাকে দর্শক
অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে তার এগুলো, সেগুলো যেমন প্রভাতদার কাছ থেকে আমি শিখেছি। কৌশিকদা হচ্ছে ইমোশনাল যে কোনো কিছুর মাস্টার মশাই। মানে সেটা ভালোবাসা বলো বা সেটা ড্রামা বলো, এই ধরনের যে ইমোশন গুলো, সেই জিনিসগুলো কৌশিকদা এত ভালো জানেন, সেগুলো কৌশিকদার কাছ থেকে শেখা। এবং বাবুদার কাছ থেকে যেটা সেটা সম্পূর্ণ টেকনিক্যাল দিকটা। মানে আমি এইটা যে এরকম যে আমি কারোর কাছ থেকে কোনো কিছু দেখছি যখন, তখন যে বিষয়গুলো আমাকে টানছে, একটা জায়গায় কোথাও থাকলে, ধরো তুমি এখানে বসে আছো, উল্টো দিকে দুজন হয়তো কথা বলছেন, তুমি হয়তো একজনের দিকেই লক্ষ্য করছো, তার কোনো একটা জেস্চার বা তার কোনো একটা পশ্চার বা তার কোনো কথা বলার ধরন তোমাকে খুব আকৃষ্ট করছে। এটার ক্ষেত্রেও সেরকমই তো। মানে ধরো তুমি যার সঙ্গে যখন অ্যাসিস্ট করছো, তার কিছু কিছু জিনিস তোমাকে খুব বেশি টানবে, আবার কিছু কিছু জিনিস তোমার সাথে মিলবে না। তো তোমাকে যেগুলো টানছে সেগুলো তোমাকে, তার মানে সেগুলো তোমার ভালো লাগছে, সুতরাং সেগুলো তুমি নাও। আমার ক্ষেত্রেও প্রত্যেকের ক্ষেত্রে, মানে যাদের সাথে আমি অ্যাসিস্ট করেছি, এর মধ্যে আমি সব্যসাচী চক্রবর্তী, দেবাংশু সেনগুপ্তকেও ধরবো। তাদের সাথে আমার যে মানে ভালো লাগা, যা যা জিনিস আমার ভালো লাগে, সেগুলোকে আমি গ্রহণ করার চেষ্টা করেছি। এবং যার ফলে হয়েছে কি, আমার যেহেতু নিজস্ব একটা ভিজুয়াল সেন্স রয়েছে, তার সাথে সেই বিষয়গুলো আস্তে আস্তে বিভিন্নভাবে, কখনো হয়তো দেবাংশুদার, কখনো বাবুদার, কখনো কৌশিক গাঙ্গুলি হয়ে একটা নিজস্বতা তৈরি হয়েছে আমার নিজের। এটা আমার মনে হয়। আর এই যে আরেকটা জায়গা, আরেকজনের নাম আমি অবশ্যই এই জায়গাতে বলবো, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। যে যখন গানের ওপারের মতো একটা কন্টেন্ট তুমি পেলে এবং সেটা তুমি পরিচালনা করছো, সেটা আমরা ক্রিয়েটার হিসেবে জানছি যে ঋতুপর্ণ ঘোষ। তো ঋতুদাও তো নিজে একটা তো ইনস্টিটিউশন ছিলেন। হ্যাঁ, ঋতুদার কাছ থেকে যেটা শেখার সেটা হচ্ছে তোমার প্রোডাকশন ডিজাইনিং। মানে আমি বলছি, ঋতুদার কাছ থেকে তুমি ছবির টেকনিক্যালিটি কিছু শিখতে পারবে না, কারণ ঋতুদা সেই বিষয়গুলো মাথাতেই রাখতেন না। সম্পূর্ণটাই ক্যামেরাম্যানের ওপর ছেড়ে দিতেন, যে কোন দিকে লুক লাইন হবে, কে কোথায় বসলেন। উনি শুধু ডায়ালগ, মানে রাইটিং এবং প্রোডাকশন ডিজাইনিং যদি তুমি বলো, একটা ঘরকে বাসযোগ্য করে তুলতে গেলে তাতে কি কি খুঁটিনাটি জিনিস লাগবে, একটা বয়স্ক লোকের ঘর, একটা ইয়াং ছেলে মেয়ের ঘর, একটা মধ্যবয়স্ক লোকের ঘর কি হতে পারে ভেতরটায়, বা কি থাকলে সেটা একদম তোমার মনে হবে যে খুব ন্যাচারাল। মানে আচ্ছা, এই জিনিসগুলোই তো আমি দেখি একটা মধ্যবিত্ত বাড়িতে বা একটা বড় লোকের বাড়িতে বা একটা উচ্চ মধ্যবিত্ত বা যে কোনো নিম্ন মধ্যবিত্ত বাড়িতে। এই যে প্রোডাকশন ডিজাইনিংটা ঋতুদা যে কি অসাধারণ করতেন, মানে কল্পনা করা যায় না। একটা সেটকে জীবন্ত করে দেওয়ার ম্যাজিকটা ঋতুদা জানেন। এইটা আমার ঋতুদার কাছ থেকেই, আমি জানি না কতটা শিখতে পেরেছি, তবে এটা আমার শেখা ঋতুদার কাছ থেকেই। আর একটা বিষয় হচ্ছে লেখনী। মানে এটা তো অদ্ভুত একটা, মানে সত্যজিৎ রায়ের পর অত ফ্লুয়েন্ট, অত স্বাভাবিক, অত ন্যাচারাল লেখা আমি মনে হয় না আর কোনো মানে স্ক্রিপ্ট রাইটার বা লেখকের দেখেছি। আর এই যে দীর্ঘদিন তোমার যে টেলিভিশনের পরিচালনার যে একটা অভিজ্ঞতা, সেইটা একদম এবারে আমাদের যে বাংলা ছবির যা রিসোর্স, আর বাংলা ছবির যেভাবে দিন কমতে শুরু করেছে, রিসেন্টলি একজন 5 দিনেও ছবি বানিয়েছেন। এবার এটা কোথায় হয়েছে? এইটা আমাদের এখানে ছবি রিলিজ হয়ে গেছে, সেই ছবির নাম আর নিচ্ছি না, আমি তোমাকে এর পরে বলে দিচ্ছি। 5 দিনে তিনি বানিয়ে ফেলেছেন। এইবারে এই যে ভয়ানক জিনিসগুলো ঘটছে, কখন যে কি হয় কেউ তো জানে না। তো এইটা কি টেলিভিশনে কাজ করার তোমার অভিজ্ঞতা কি তোমাকে কম রিসোর্সে কাজ করার জায়গাটা তৈরি করে দিয়েছে? হ্যাঁ, খানিকটা তো বটেই, কারণ টেলিভিশনের সবসময় তো আমাদের যেটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে কত বিপদের মধ্যে আমাদের ফেলা যায়, কতটা বিপদের মধ্যে থেকে আমাদের একটা এপিসোডকে দিনের দিন বার করে দেওয়া, বা আমাকে প্রতিদিন এত মিনিট করে তুলতেই হবে। এই যে নানান রকম চ্যালেঞ্জ দেওয়া হয় টেলিভিশনে, এবং এখন তো শুনেছি আরো সাংঘাতিক অবস্থা। আমাদের সময় তাও একটু ডিরেক্টররা হয়তো নিঃশ্বাস নিতে পারতো, কারণ নিজেদের, মানে আমি বলবো তারা নিজেদের ইচ্ছে মতো একটুখানি কাজ করার সুযোগ পেত। মানে সেক্ষেত্রে এখন আমি যা শুনতে পাই তাতে তো ডিরেক্টরদের কোনো নিজের ইচ্ছের কোনো গুরুত্বই দেওয়া হয় না। তো আমার মনে হয় সেই সময় দাঁড়িয়ে যেটা, মানে টিভি করতে গিয়ে আমি কখনোই বলবো না যে টিভি করতে গিয়ে আমার কোনো সেটার জন্য আমার কোনো দুঃখ আছে, কারণ ওটাই আমাকে সমস্ত কিছু শিখতে সাহায্য করেছে। মানে একটা মেগা সিরিয়াল যদি তুমি বছরের পর বছর করো, সেটা একটা বিরাট প্র্যাকটিস। এবং সেই প্র্যাকটিসটা তোমার সব দিক থেকে, মানে তুমি অত সিন কোনোদিন শুটিং করতে পারবে না একটা ছবি করলে। হ্যাঁ, তুমি অতজন আর্টিস্টকে নিয়ে কোনো ছবিতে হ্যান্ডেল করতে পারবে না। তুমি ওইভাবে দিনের পর দিন প্রতিদিন যাচ্ছ, প্রতিদিন আসছো, প্রতিদিন যাতায়াত করছো, একটা জিনিসকে এতদিন ধরে টেনে চলেছো, সেরকম তুমি কোনো সিনেমা বা সিরিজ করলে করতে পারবে না।
তো এই যে প্র্যাকটিসটা, সেটার মধ্যে না একটা অদ্ভুত, মানে আমি বলবো নিজের যদি শেখার ইচ্ছে থাকে তার একটা অদ্ভুত মানে গুরুত্ব আছে। এবং সেটা থাকার দরুন যেটা হয়েছে, এখন যে কোনো পরিস্থিতিতে আমাকে যদি বলা হয় যে আজকে 10 দিন সময় আছে, সামনে একটা ছবি যদি তোমাকে করতে বলি তুমি করতে পারবে, আমি হয়তো খানিকটা চিন্তা করার পর আমি সেটাকে ক্যালকুলেট করে নামিয়ে দিতে পারবো। হয়তো নামিয়ে দিতে পারবো এই কারণেই বললাম, সেটা কতটা ভালো হবে বা খারাপ হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। কিন্তু আমি এই একেনের ক্ষেত্রেই তোমাকে আমি বলি, বেনারসে বিভীষিকা, সবাই ছবিটাতে তো এত ভালো বলছেন এবং ছবিটা সত্যি মানুষের ভালো লেগেছে। এই ছবিটা আমি শুটিং করতে গেছিলাম 15ই মার্চ, বা এই 24শে মার্চ আমি বেনারস থেকে ফিরেছি শুটিং করে। 26 থেকে 31 কলকাতা শুটিং করেছি, তার মানে মার্চ মাস শেষ হয়ে গেল। সেই ছবিটা 16ই মে রিলিজ হয়েছে। এবং ওই রকম একটা ছবি হয়েছে, এটাই বলছি যে সাংঘাতিক ব্যাপার কিন্তু। এই এত কম সময়ের মধ্যে, এবং পোস্ট বলো প্রি বলো, তার জন্য প্রায় সেই অর্থে কোনো সময়ই পাইনি, কারণ গল্পটা তৈরি হতেই একটু সময় লেগেছে আমাদের, যে আমরা কোথায় গল্পটা করব, কিভাবে গল্পটা করব। তো সব মিলিয়ে আমাদের ফিক্স ছিল যেটা, সেটা হচ্ছে 16 মে ওই গরমের ছুটির সময় আমাদের ছবিটা রিলিজ করতে হবে। বাচ্চারা একটা বড় টার্গেট তো এই ছবির জন্য ছিল। এক্স্যাক্টলি। এবার দেখো, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এই যে তুমি যেটা বললে যে যে সেটের মধ্যে অভিনেতাদের হ্যান্ডেল করা বা কিছু, এই যে অভিনেতাদের হ্যান্ডেল করার যে ব্যাপারটা, এইটা কি কোনোভাবে তোমার যে অভিনেতা সত্তা সেইটা তোমাকে সাহায্য করেছে অভিনেতা হ্যান্ডেল করার ক্ষেত্রে? হ্যাঁ, খানিকটা তো করেই, কারণ অনেক সময় এরকম হয় যে এরকম অনেক নতুন অভিনেতা থাকেন বা যারা প্রথমবার ক্যামেরা ফেস করছেন। নতুন অভিনেতা ছাড়াও এরকম থাকে যে অনেকেই হয়তো আগে কাজ করেছেন, কিন্তু একটা নতুন পরিবেশে এসে হয়তো বা যেই চরিত্রটা করছেন সেটাকে হয়তো ঠিক করে বুঝতে পারছেন না যে কিভাবে করবেন। সেক্ষেত্রে আমি যেহেতু একজন নিজে অভিনয় করি এবং সেই অভিনয়টা বহুদিন ধরে নাটক চর্চার মাধ্যমে একটুখানি হয়তো জানি, সেই ক্ষেত্রে আমার সুবিধা হয়। এবং যে কোনো পরিচালকই তো প্রত্যেকটা চরিত্র নিয়ে তাকে ভাবতে হয় একদম। তো যে কারণে সেই চরিত্রটা কি করতে পারে না করতে পারে তার খুঁটিনাটিগুলো আমার থেকে যিনি করছেন তিনি হয়তো খানিকটা চেষ্টা করবেন, কিন্তু পুরোটা আমারই পক্ষে জানা সম্ভব। তো সেই এটা বা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেওয়া, এটার ক্ষেত্রে তো সুবিধে হয়। আর পরিচালক জয়দীপ মুখার্জিকে যদি আমি জিজ্ঞাসা করি যে তার কাছে আদর্শ ফ্লোর বলতে সে কি বোঝে, মানে আমাদের এখানে ফ্লোরের তো অনেক রকমের ব্যাপার। না, আদর্শ ফ্লোর বলতে দেখো, আমি আজ পর্যন্ত যে কাজগুলো করেছি তাতে ফ্লোরে যাদের যাদের পেয়েছি, সেটা অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ান যারা রয়েছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী মানুষ এবং তারা প্রত্যেকে ফ্লোরের ডিসিপ্লিন জানেন। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক নতুন নতুন লোকজন আসেন, তারা হয়তো ফ্লোরের মধ্যে কখন কথা বলতে হবে বা সাইলেন্স বললে বাইরে কেউ একজন কথা বলছেন, এগুলো বরাবরই, মানে আমি বলছি এটা আমি যখন অ্যাসিস্ট করি সেই সময় থেকেও ছিল, এখনো আছে। এবং সেটা ওই মানে জোরে চেঁচিয়ে সাইলেন্স, অথবা কি হলো সাইলেন্স বললে কি চুপ করতে হয় সেটা বোঝো না, এসব নানান কিছু তো বলতেই হয় পরিচালকেরই এটা একটা থাকে। কিন্তু সেগুলো খুবই, আমি বলবো সেগুলো একদম খুবই নর্মাল জিনিস। তো কিন্তু আমি বলছি একদম আইডিয়াল ফ্লোর বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে তোমার এই সমস্ত টেকনিশিয়ান এবং আর্টিস্ট নিয়ে যখন তুমি একটা কাজ করছো, সেখানে তুমি নিজে আনন্দ পাচ্ছ সেই কাজটা করতে, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এইটাই তো আমি চেয়েছি বা এইটাই তো আমি চাই, সেই বিষয়টাই প্রত্যেকটা ডিরেক্টরের কাছে আমার মনে হয় আদর্শ ফ্লোর। আর মানে তোমার কাছে যেটা আদর্শ ফ্লোর, অভিনেতা জয়দেব মুখার্জি সেরকম আদর্শ ফ্লোরই কি পায়? হ্যাঁ, এটা মানে তো কাজ তো সেই অর্থে, মানে অভিনেতা জয়দীপ মুখার্জি তো খুব বেশি কাজ করতে পারে না, বন্ধুরা ডাকলেই কাজ করে, যেমন কৌশিক গাঙ্গুলি ডাকলে কাজ করি, কমলেশ্বর ডাকলে কাজ করি, কবি ডাকলে কাজ হয়। তেমনি যেমন রিসেন্টলি একটা ছবি করলাম অরিত্র মুখার্জি, ভানুপ্রিয়া। হ্যাঁ, তো সেই রকমই যারা ডাকেন, এবং আমি তো সেখানে একদম বাধ্য ছাত্রের মতোই থাকি, আমি সেখানে পরিচালক হিসেবে কখনোই নিজের সত্তাটাকে ইউজই করি না, কারণ আমি জানি যে সেখানে একজন পরিচালক আছেন, তার আমি একজন অভিনেতা, তিনি এবার পুরোটা জানেন, আমি শুধু আমার চরিত্রটুকু যতটুকু জানি সেটা আমার তার কাছ থেকেই জানতে হবে, বাকিটা হচ্ছে তিনি কিভাবে ভাবছেন না ভাবছেন। তো সুতরাং আমি সেখানে একদম নিজেকে মানে সারেন্ডার করে দিই যে তুই বল বা তুমি বলো যে চরিত্রটা কিভাবে করলে ঠিক হবে। আর একটা জিনিস যেটা আমরা খুব শুনি, মানে ওই কথা
শুনতে শুনতে বাড়তে থাকে যেটা। হুম, তো এই বেড়ে বেড়ে যেটা হয় যে আমাদের বাংলায় বা হিন্দিতেও অনেকেই এরকম রয়েছেন যারা স্টার, আমি তথাকথিত যারা স্টার, হুম, তারা সেটে থাকা মানে অনেক সময় দেখা যায় যে তারাই ছবি ক্যাপচার করে নিচ্ছেন, ডিরেক্টরের কন্ট্রোল অনেকটাই খর্ব হয়। হুম, তুমি তো স্টারেদের নিয়েও কাজ করেছো, হুম। তো সেই জায়গায় তোমার কখনো মনে হয়েছে যে তোমার ছবিতে কোনো স্টারের জন্য তোমার হাত থেকে কন্ট্রোল বেরিয়ে যাচ্ছে? না, 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 এরম আমার ক্ষেত্রে কোনোদিন হয়নি। কারণ আমার ক্ষেত্রে আমি যাদের সাথে কাজ করেছি তারা অত্যন্ত আহ, মানে গুরুত্ব দিয়ে আমার যে চরিত্র আমরা তাকে দিয়েছি বা আমি তাকে দিয়েছি, সেই চরিত্রগুলো মন দিয়েই আমি যেরকম ভাবে চেয়েছি, বা কখনো হয়তো ফ্লোরে একরকম তিনি করছেন, আমি হয়তো থামিয়ে বলেছি যে না এইটা নয়, আমি চাইছি এরকম হলে বেটার হয়। তখন হয়তো নিজেদের মধ্যে খানিকটা আদান প্রদান হয়েছে যে উনি কি ভাবছেন আমি কি ভাবছি, তারপরে ফাইনালি লজিক দিয়ে তাকে বোঝাতে তিনি সেটাই আমাকে ডেলিভার করেছেন। এরকম কোনোদিন হয়নি যে তিনিই সমস্তটা তার মতো করে আলটিমেটলি কাজটা করে চলে গেছেন। সেটা হলে তার ছবিটা ছবির মতো থাকবে না। মানে সেটা অনেকের সেই অভিজ্ঞতা হয়, মানে তোমার সেই না, অভিজ্ঞতা আমার নেই। সেই অভিজ্ঞতা নেই। আর এই যে তোমার একটা দীর্ঘকালীন যে অভিজ্ঞতা ইন্ডাস্ট্রিতে, সেটা নাটকের মঞ্চ থেকে ধরে আমি একদম আজকে ওটিটি পর্যন্ত যে জায়গাটা, তো ওটিটি আসবার পরে তো অনেক যারা নতুন পরিচালক, নতুন রাইটার, তারা সুযোগ পাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও একটা কথা এখনো বাংলা বাজারে তো খুবই আছে যে এখনো রাইটাররা সেই জায়গাটা পাচ্ছেন না। ঠিক। তো মানে এতদিন ধরে এত ভালো কন্টেন্ট বানানোর পরে তোমার যেরকম একদম সেট আপ হয়ে গেছে যে তুমি পদ্মদার সাথে কাজ যেরকম বেশিরভাগ ক্ষেত্রে করেছো, তো তোমার কি মনে হয় যে একটা কন্টেন্টের ক্ষেত্রে রাইটার কতটা ইম্পর্টেন্ট, বা এটা বাংলার বাকি মেকাররা কি বুঝতে পারছেন না, না প্রডিউসাররা বুঝছেন না? দেখো, আমি তো মনে করি রাইটাররাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে এটা নিয়ে গত 2 বছর ধরে আমার সাথে প্রত্যেকের, মানে ইনফ্যাক্ট হইচই বলো বা এসবিএফ বলো, তাদের প্রত্যেকের সাথেই, তাদের যে কন্টেন্ট টিম রয়েছে তাদের সাথেও আমার বহুবার কথা হয়েছে, এবং ফাইনালি তুমি দেখবে যে একেন এবং অচিন্ত আইচ এই দুটোরই ক্ষেত্রে পোস্টারে পদ্মনাভর নাম হ্যাঁ, এসেছে। অচিন্তর ক্ষেত্রে কোয়েল মানে যে অচিন্তর রাইটার, তার নাম আসবে পরবর্তীকালে। তো আমার ধারণা এই সম্মানটা দেবার এবার সময় হয়ে গেছে, যেহেতু কন্টেন্ট ইজ দ্য কিং আমরা সবাই বলছি, এবং কন্টেন্টই ভবিষ্যতে তোমার কোনো কাজকে বাঁচিয়ে রাখবে। কারণ সেটাই মানুষ দেখেন, ভালো গল্প দেখে মানুষ প্রথমে আকৃষ্ট হন, তারপরে তার সাথে অভিনয় এবং পরিচালনা জোড়ে। তো সেই বিষয়টাকে আমাদের সবসময় মাথায় রাখা উচিত, যেটা সবার ক্ষেত্রে আমি মনে করি, যে আমরা লেখকদের গুরুত্ব দিতে শুরু করি। কারণ লেখকরা যদি গুরুত্ব না পান, তারা যদি নিজেদের এই তারা যে মোটিভেশন যদি না পান, যে একটা ছবি করলাম কে লিখেছে না লিখেছে সেটা আমাকে নিজেকে বলতে হচ্ছে, আর টাকার কথা তো আমি বাদই হ্যাঁ দিচ্ছি। টাকার কথা তো বাদই দিচ্ছি, নিজেকেই বলতে হচ্ছে, জানিস তো ওই ছবিটা আমার লেখা, সেটা কেন বলতে হবে? সেই জিনিসটা পোস্টারেই থাকা উচিত, সেই জিনিসটা নিয়ে আলোচনাও করা উচিত। এবং আমার মনে হয় প্রমোশনের ক্ষেত্রেও, ছবির যখন প্রমোশন হয় তখন ছবিটা সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবেন ডিরেক্টরের পরে একমাত্র লেখক। বাকি অভিনেতা অভিনেত্রীদের বলার, তারা বলেন বটে, কিন্তু তারা কিন্তু তাদের নিজের চরিত্রটা নিয়েই ভাবেন যখন, কারণ সেটাই তাদের হ্যাঁ, কাজ। কারণ একদম। তিনি তার অন্য কিছু তো ভাবতে গেলে তার নিজের চরিত্রটা তিনি ভালো করে করতে পারবেন না, তিনি তার পরের বা অন্যান্য আদার চরিত্র নিয়ে বলতে পারবেন বা বলতে পারবেনও না, এবং বা ছবির অন্যান্য আসপেক্টস গুলোও তার জানার কথা নয়। এটা একমাত্র পরিচালক জানেন এবং লেখক জানেন যে তারা কি পরিস্থিতিতে বা কিভাবে ছবিটাকে বানানোর জন্য শুরু করেছিলেন। আর এই যে অ্যাডাপ্ট করা হয়, যখন আমরা কোনো ক্লাসিককে অ্যাডাপ্ট করছি বা কিছু করছি, তো এক্ষেত্রে রিসেন্টলি তুমি তো একেনটাও আমি যদি বলি সেটা তো সাহিত্যের থেকেই আসছে, এবং তুমি মাঝখানে কাঁটায় কাঁটায় বলে একটা যেটা সিরিজ যেটা হয়েছিল, সেটাও তোমার নারায়ণ সান্যালের একটা এর থেকেই এসেছে। তো এই অ্যাডাপশন নিয়ে নারায়ণ সান্যালের একটা কথা ছিল না, যে কাউকে উনি যেটা নিজের জবানবন্দিতে লিখেছিলেন যে কোনো এই অ্যাডাপ্টেশনের জন্য কিছু দেয়া হচ্ছে সেই পাঁঠা বিক্রি করার মতো, এবারে সেই অবলা জীবকে সেই পরিচালক লেজে কাটবে না মুড়োয় কাটবে এটা তার। তুমি যখন কিছু অ্যাডাপ্ট করো, তুমি কি ওই ওই কসাইয়ের মতো হয়ে যাও, না তুমি লেখকের যে তার যে এটাকে নিয়ে অন্যরকম একটা জায়গা? না, দেখো, কয়েকটা ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হয়, যে একটা বই লেখা এবং একটা সিনেমা বানানো, এবং সেই বইয়ের লেখাটাকে সিনেমায় বানানো, এই দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। ধরো তুমি বইয়ে যেটা লিখে দিতে পারো অনায়াসে, যে একটা মানুষ গাড়ির বা বাড়ির কার্নিচ দিয়ে হাঁটতে হাঁটতে নিচে তাকালো, 25 তলার নিচে ছোট ছোট গাড়ি যাচ্ছে, এরকম যদি তুমি লেখো, তুমি সেটা ভাবনাতে তোমার
লিখতে গেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি তুমি যখন সেটাকে ভিজুয়ালাইজ করো বা সিনেমাতে ভাবতে থাকো, তখন তোমার মাথায় আসতে থাকে যে এই কোথায় বাড়িটা পাবো, এই মানুষটা কে হবে যে ওখানে দাঁড়াতে এ করবে, আদৌ সেখানে দাঁড়ানো যাবে কিনা, সেখান থেকে জিনিসটাকে শুট করা যাবে কিনা। আমি একটা ছোট উদাহরণ একদম, দিলাম। হ্যাঁ। তো এরম বিষয়ে, তো আমি ওটা একটা যে উদাহরণটা দিলাম এই কারণে যে বইয়ে ভাবনার মাধুরী মিশিয়ে যা লেখা যায়, সবসময় সেটা সিনেমা করলে সেটাতে আমরা একদম 100 যা বইয়ে লেখা যায় মানে পেপার টু স্ক্রিন জার্নিটা তুমি বলছো 100-এ 100 হওয়া সম্ভব নয়। এক নম্বর হচ্ছে এটা, দু নম্বর হচ্ছে গল্প লিখতে গেলে বা গল্পের যে লেখার যে চলন, সেই চলন অনুযায়ী যদি ছবি হয়, অনেক ক্ষেত্রে সে ছবি ভালো নাও লাগতে পারে। এটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে সত্যজিৎ রায় যখন সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ গল্পে যেভাবে লিখেছেন, তুমি যদি সিনেমা দেখো, সিনেমাতে কিন্তু সেভাবে তিনি গল্পটাকে বলেননি। গল্পে মন্দার বোস এবং ডক্টর হাজরা রিভিলড হচ্ছেন অনেক পরে, কিন্তু সিনেমাতে উনি প্রথমেই দিয়েছেন যে এনারাই ভিলেন, এদেরকেই ফেলুকে ধরতে হবে, এবং কিভাবে ফেলু ধরবে একটা হাউডানিট হয়ে গেল। বা এর ক্ষেত্রেও তাই, তুমি যদি জয় বাবা ফেলুনাথের ক্ষেত্রে দেখো, সেটাও তাই। প্রথমেই মগনলাল মেঘরাজকে দেখিয়ে দেওয়া হয় এই দুষ্টু লোক, এবং একে আলটিমেটলি কি করে ধরবেন ফেলুদা। তো আমাদের সবার ক্ষেত্রেই তাই, যে গল্পে একটা বিষয় থাকে, কখনো হয় সেই গল্পের আমরা যে মূল বিষয়টা সেটাকেই ধরে তার আশপাশগুলো ছবির মতো আছে কিনা বা সিনেমা করার মতো আছে কিনা সেটা দেখে সেগুলোকে নতুন করে রিক্রিয়েট করি। তুমি যদি কাঁটায় কাঁটায় দেখে থাকো, কাঁটায় কাঁটায় দেখেছি, তো সেখানে দেখবে বেসিক গল্পটা তো সোনার কাঁটা আমরা যদি ধরি, সেটা তো মাউস ট্র্যাপের একটা মানে অ্যাডাপ্টেশন, এবং সেটা শুধু একটা বাড়ির মধ্যেই, মানে একটা পাহাড়ে গিয়ে একটা বাড়ির মধ্যে সবাই আটকে পড়েছে, সেখানে একজন একজন করে খুন হয়ে যাচ্ছেন, ফাইনালি সেখানে একজন ডিটেকটিভ ছদ্মবেশে আসেন এবং সেখানে এসে আলটিমেটলি খুনিকে ধরেন। এইটা হচ্ছে বেসিক। আমাদের এই গল্পটাকে যখন সিরিজ বানাতে গেলাম আমরা, তখন আমরা দেখলাম যে এই গল্পটার, কারণ এই যে গল্পটা বানাতে গেলে কিছু লজিকের প্রয়োজন হয়, যে যে মানুষটা খুন করছে সে মানুষটা কেন খুন করছে, যে মানুষটা তাকে ধরছে সে আসলে কে, তার কি ব্যাক স্টোরি আছে, সে কেন তার মেয়েকে বারবার সেখানে দেখতে পায়, এই যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে। তার জন্য দেখবে তুমি, আমরা যদি জানতেম বলে যে সিনেমাটা হয়েছিল উত্তম কুমারের, যেটা পিকে বাসু হয়েছে, তার পিকে বাসুর যে গল্পটা, মানে এই গল্পের ঠিক প্রিকোয়েলটা, সেটাকে আমরা ওখানে তুমি রেখেছি, যে যে লোকটাকে মারা হলো তার ভাই আলটিমেটলি এই প্রতিশোধ নেবার জন্য একটা মানে অন্যায় শাস্তি যখন তার হয়ে গেল, সেই অবস্থায় তার ভাই এই প্রতিশোধ গুলো নেবার জন্য এদের টার্গেট করলো। এবং তুমি তো ফোন আনবার জন্য একটা লজিক ওখানে এনেছো, যে যে জায়গা, হ্যাঁ, যে এবং জিনিসটা যেহেতু এখনকার প্রেক্ষাপটে বানাতে হচ্ছে, তখনকার প্রেক্ষাপটে একবার তুমি ভেবে দেখো যে যখন আমরা 80-90 সালে যখন ফোন ছিল না, তখন আমাদের অনেক কিছু জিনিস আমরা অ্যাচিভই করতে পারতাম না, বা অনেক কিছু জিনিস আমরা বেঁচে যেতাম। ফোন নেই বলে জানতে পারা গেল না, কেউ যোগাযোগ করতে পারছে না বলে তুমি জানতে পারছো না। এখন তো তোমার হাতে সবকিছু, যে কারণে ওই বৃষ্টির এটা আনতে হয়েছে, এবং যে কারণে এমন একটা জিনিস দেখা যাচ্ছে, পাহাড়ে গিয়ে সমস্ত আমরা নেটওয়ার্কটা ক্র্যাশ করে যায়, টিভি নেটওয়ার্ক, মানে টিভি চলতে পারে না, যে কোনো যা যা কমিউনিকেশন আছে সেগুলো সব ব্লক করতে হবে, না তুমি ওই লজিকটায় আসতে পারছো। এটাই পার্থক্য আমার মনে হয়। আর এই যে যখন তুমি একটা ছবি বানাচ্ছ, ছবিতে অভিনয় করছো, কিন্তু কোনো একটা জায়গা থেকে যারা নাটকের মঞ্চের লোক, তাদের তো ওই মঞ্চের টান একটা আবার আলাদা টান, এইটা কিন্তু তুমি তো এখন আর মঞ্চে সময় দিতে পারো না, মানে এইটা আফসোস হয়, যে আফসোস হয় মানে এই যে তোমার যে একেন তিনি চলে যাচ্ছেন, গিয়ে কেয়ারটেকার করছেন, যখন দেখো তখন কিরকম মনে হয়? এখন আর আফসোসটা এই কারণে হয় না, কারণ মঞ্চ তো অনেক বছর হলো মঞ্চে অভিনয় করি না, আর মঞ্চে অভিনয় করার সময় যে মানে উত্তেজনাটা হয়, সেটা যখন নাটক দেখতে যাই সেই মুহূর্তে একটা হয় ঠিকই, কিন্তু যখন আবার নিজের কাজের মধ্যে ফিরি, তখন এই পরিচালনার কাজটা করতে আমি এতটাই ভালোবাসি, তখন এটাতেই মনোসংযোগ করতে ইচ্ছে করে আমার। নতুন করে এরকম হয় না যে আমি আমার অভিনয় সত্তা যদি একটা নাটক করতে পারতাম, আমি তখন মনে করি যে আমি যদি একটা স্ক্রিপ্ট নিয়ে বসতে পারতাম, এটা হয় আমার মানে সেই অর্থে আর নাটকের জন্য আফসোসটা নেই আমার। আর এই যে এখন তো অনেকেই আছেন যারা মোরলেস একটু বায়োপিক বানাতে চান বা কিছু, আর অনেক বাঙালি রয়েছেন যাদের বায়োপিক হয়তো হতেই পারতো। তোমার সেরকম কোনো চরিত্র মাথায় আছে যে কারুর কখনো সম্ভব হলে তার বায়োপিক বানাবে? আমার ইচ্ছে তো মানে একজনই, তাকে আমি অনেক ছোটবেলা থেকে ভালোবাসি, তার গান, তার মিউজিক, দ্যাট ইজ আর.ডি. বর্মন। হ্যাঁ, আমার তার বায়োপিক বানানোর সমস্ত মেটেরিয়াল রেডি, এবং সেটা নিয়ে আলটিমেটলি বোধহয় খুব সম্ভবত
2017-18-তে আমি একবার প্রসেসও করেছিলাম, সেটা এনআইডিএস থেকে বুম্বাদা এবং আমি আর দুজনে মিলে বম্বেতে জি5কে অ্যাপ্রোচও করেছিলাম, কিন্তু কোনো একটা কারণবশত সেটা খুব একটা এগোতে পারেনি। এবং সত্যি কথা বলতে কি, ওই মানে ওই জিনিসটা করতে গেলে যে টাকার ইনভলভমেন্ট রয়েছে, বা বিরাট যে এই যে এতগুলো গানের রাইটস কেনা ইত্যাদি প্রভৃতি, তাতে হয়তো বিষয়টা খুব ছোট নয় বলেই বাংলার পরিসরে করা যায়নি। বাট ওটা আমি করতে পারলে আমি খুব শান্তি পাবো যদি কোনোদিন করতে পারি। আর এই যে তোমার যেটা অনেকেই এটা আমাদের এখান থেকে গিয়ে হিন্দিতেও কন্টেন্ট বানিয়েছেন, তুমি এই ন্যাশনাল প্ল্যাটফর্মে বা হিন্দিতে গিয়ে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে তুমি কি সেটা চাইবে যে হিন্দিতে কিছু করতে? যদি সুযোগ আসে, আমার মনে হয় সেটা না করার কিছু নেই। তো এখনো পর্যন্ত কোনো সুযোগ আসেনি, তাই সেটা নিয়ে ভাবছি না। আমি তো সবসময় এটাতেই বিশ্বাস করে এসেছি, যা আসবে সেটা নিয়েই এগোবো। মানে আমি এরকম কখনো ভাবিনি যে আমি নিজের থেকে অ্যাপ্রোচ করে, হ্যাঁ আমাকে একটা হিন্দিতে কাজ করতেই হবে, হ্যাঁ আমাকে একটা সিনেমা বানাতেই হবে, হ্যাঁ আমাকে একটা ওয়েব সিরিজ তৈরি করতেই হবে। এইটা আমার কখনোই মানে নিজের সেই আর্টসটা খুব কম। এবং যে কারণে যখন সিরিয়াল করেছি তখন সিরিয়ালই করেছি, যখন সিনেমার সুযোগ পেয়েছি তখন সিনেমা বানিয়েছি, যখন ওয়েব সিরিজ করতে পেরেছি তখন ওয়েব সিরিজ করছি। তো আমার ওইরকম ভাবেই এগোতে ভালো লাগে। যখন কখনো যদি মনে হয় কেউ আমাকে দিয়ে একটা হিন্দি সিরিজ বা একটা সিনেমা কখনো করার সুযোগ পাবো, তখন করবো। আর এই যে তোমাকে এটা জিজ্ঞাসা করতেই হয়, কারণ রিসেন্টলি আমরা যে জিনিসটা দেখেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল, এখন অনেকটা ঠিকের দিকে টাচুড। তো সেই সময় তোমাকেও কিছুটা ভোকাল হতে দেখা গেছে। এবার আমি এটা বিশ্বাস করি বা আমি এটা বলি যে যারা তোমরা ভোকাল হতে, তারা তো তোমরা ইন্ডাস্ট্রি শত্রু না, তোমরা ইন্ডাস্ট্রি ভালো চাও বলেই বলছো যে একটা সিমেট্রিক্যাল জায়গা তৈরি হওয়া দরকার। আসলে যারা বাংলায় কাজ করেন তারা কেউ বলেন যে রিসোর্স তো একটা বড় ইস্যু, যে টাকা নেই প্রথম কথা। কিন্তু খুব যদি টেকনিক্যালি আমরা দেখি যে টাকা না থাকলেও কিন্তু লোকে ডাবল শিফট ট্রিপল শিফট করেও কাজ তুলে দেয়। আসলে আমাদের বাংলা সিনেমার বা বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেমটা কি, তোমার কি মনে হয়? যে দেখো, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমার মনে হয় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়া। যে মানুষ যদি ছবি দেখা জায়গাই না পায়, তাহলে তার থেকে তো বড় কিছু হতে পারে না। আমি একটা ছবি বানালাম, কিন্তু আমি সেটা এখন মাল্টিপ্লেক্স চারিদিকে রয়েছে, সেগুলো আস্তে আস্তে ধরো মফস্বলেও খানিকটা এগিয়েছে, কিন্তু সেখানে ছবি দেখতে গেলে যে টাকা মানুষকে দিতে হয়, সেটা একজন সাধারণ মানুষের পক্ষে এই নৈতিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে সারা মাসে একটা ছবি কি দুটো ছবি হয়তো তিনি অ্যাফোর্ড করতে পারবেন। কিন্তু এই যে এতগুলো ছবি বেরোয় হিন্দি বাংলা মিলিয়ে, সেটা কি তাদের পক্ষে দেখা সম্ভব? একেবারেই সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের যদি হল থাকে বা থাকতো, তাহলে আমরা অন্তত সেই ছবিগুলো মানুষ দেখার সুযোগ পেত। এবং আমি আমার কাছে মানে মেসেজেও রয়েছে, ফেসবুক মেসেজেও রয়েছে, বহু জায়গা থেকে বহু মানুষ এই যে একেন এত সফল হয়েছে, একেন এত মানুষ দেখে কমেন্ট করছেন। সেই কমেন্টগুলোর তলায় আমি দেখেছি বাঁকুড়া থেকে একজন বলেছেন, আমরা এমন জায়গায় থাকি, আমাদের এখানে কোনো হল নেই, আমরা কি করে একেন দেখবো। অনেকে মেদিনীপুরের প্রত্যন্ত জায়গা থেকে বলেছেন, আমাদের দুটো হল ছিল, সে দুটো হল এখন আর নেই, আমরা কি করে একেন দেখতে পারি। কেউ হয়তো বীরভূমের একটা জায়গা থেকে বলছেন। তো এই যে মানুষের দেখার ইচ্ছে রয়েছে, সিনেমা হলে গিয়ে ছবি দেখার ইচ্ছে এখনো রয়েছে, কিন্তু তাদের কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় এইটা যদি মানে আমাদের সরকারের দিক থেকেও একটু বিবেচনা করা হয়, যে এটাকে মানুষের মানে যেহেতু যদিও এটা একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সেখানে যদি মানুষ কোথাও গিয়ে কিছু হল পেতে পারে। আমি বলতে চাইছি যে ধরো কিছু রবীন্দ্র ভবন রয়েছে যেগুলো হয়তো অযত্নে নষ্ট হয়ে কিছু অনুষ্ঠান হচ্ছে, তার জন্য সারা বছর ধরে সেইগুলোকেও যদি একটা 100-200 হলের মানে হলে সিনেমা হলে নন্দনপুর আধার মতো যদি হ্যাঁ মানে এরম ভাবেও যদি তৈরি করা যায়, মানুষ তাহলে অন্তত হলে গিয়ে নিজেদের ইচ্ছে, কারণ এক সময় তো মানুষ সত্যি সত্যি হলে গিয়ে, যে আমাদের ধরো 300-350 যে হল ছিল, যেগুলো এখন কমতে কমতে হয়তো 200 বা 175 এসে ঠেকেছে, তো সেরকম হল পেলে তো মানুষ সিনেমা দেখতে যাবেন। তো আমার মনে হয় বেসিক জায়গাটা হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে সিনেমা বানালেও সেটা দেখানোর লোক নেই, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর দ্বিতীয়ত আমার মনে হয় কোথাও এই যে ধরো আমরা যদি সাউথে দেখি বা মহারাষ্ট্রে দেখি, তারা নিজেদের সিনেমার একটা এমন জায়গা তৈরি করতে পেরেছেন যে তাদের সরকার তাদের বলেছে যে প্রাইম টাইমে
তামিল ছবি, তেলেগু ছবি, মালায়ালাম ছবি চালাতেই হবে, সেখানে কোনো বলিউড ছবি বা কোনো হলিউডের ছবি, কোনো অন্য রিজিয়নের ছবি সেখানে চলবে না। এটা একদম মানে এটা হচ্ছে আইন সিদ্ধ ওখানে, মহারাষ্ট্রেও তাই। কিন্তু আমাদের এখানে বাংলা ছবির ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নেই। আমরা দেখবে যে কারণে কোনো একটা হিন্দি ছবি আসলে একটা বাংলা ছবিকে হয়তো 2 সপ্তাহের মধ্যে তার শো কমে যায়, হল থেকে তুলে দেওয়া হয়। তো এইটা যদি একটা প্রসেস বা একটা নিয়ম চালু করা যায়, মানে সেটা সরকারের পক্ষ থেকে, যে আমি বলছি না যে সারা বছরের জন্য, অন্তত যে সময় মানুষ ছবি দেখেন, মানে আমি বলতে চাইছি পয়লা বৈশাখ বা গরমের ছুটি, আমাদের পুজো, এবং ধরো যখন এই ক্রিসমাসের ছুটি, এরম একটা 3টে সময় তো মানুষ একটু হাতে টাকা পয়সা আসে বা মানুষ ছবি দেখতে চান বলে আমরা এত বছর ধরে দেখে আসছি যে এই সময় ছবি, বাংলা ছবি রিলিজ করার ঠিক ঠিক সময় একদম। তো এই সময়গুলোতেও যদি একটুখানি এই বিষয়টা করা যায় যে বাংলা ছবি এই সময় মেন শো গুলো পাবে, অন্য ছবি তখন একটুখানি অন্যভাবে আমরা ট্রিট করব, তাহলেও কিন্তু একটা আমার মনে হয় ছবি দেখার ক্ষেত্রে মানুষকে একটু হয়তো সুযোগ করে দেওয়া যাবে। এই ক্ষেত্রে আমি, তুমি যেটা হলের কথা বললে, এক্ষেত্রেই বলি, আমাকেই একটি ইন্টারভিউতে কিছুদিন আগে যখন বাৎসরিক ছবিটি রিলিজ করলো মৈনাকে, তখন আমি শতাব্দীদের সাথে একটা ইন্টারভিউ করছিলাম। তো শতাব্দীদি বললো যে দেখো, এখন তুমি যদি বলবে যে কেন তোমার ছবিও কেন তুমি চাইছো না যে বীরভূমে চলুক বা কিছু, আমি চাইলেই কালকে বীরভূমের 10টা হল খুলে যাবে, আমার ছবি তারা হল ভরে লোকে দেখেও নেবে। তারপর তাকে তো সারা বছর ধরে একটা হলকে সাস্টেন করতে হবে, সে তো ওই একটা ছবির বেঁচে থাকবে না। তো কোনোভাবে কি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা হল সাস্টেন করবার জন্য যে ধরনের ছবি দরকার, আমি সেটা বলছি, ধরো একেনের মতো একটা ছবি, যে ছবিটা অর্গানিক্যালি লোকে গিয়ে দেখবে হলে, এই ছবিও কি আমাদের ইন্ডাস্ট্রি কম ডেলিভার করছে? না দেখো, এইটার ক্ষেত্রে আমি বলছি এটা ভাইস ভার্সা। এই কারণে তুমি যখন ছবি পাওয়ার মতো, ছবি দেখানোর মতো হল পাবে, তখন দেখবে তোমার প্রোডাক্টিভিটিও বাড়বে। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে হচ্ছে যে ছবি বানাতে যাচ্ছে সে ভাবছে যে আমি এই ছবিটা রিলিজ করবো কিভাবে, আমি হল আদৌ কি পাবো, আমার ডিস্ট্রিবিউশন কি প্রপার হবে। ইনফ্যাক্ট আমার কাছে কয়েকদিন আগেই দুজন প্রডিউসার এসেছেন, তারা কথা বলতে চান, তারা বম্বে থেকে কলকাতায় ছবি বানাতে চান। আমি বলেছি তাদের যে আপনারা আগে ডিস্ট্রিবিউশনটাকে ঠিক করুন, কিভাবে কোথায় ডিস্ট্রিবিউশন কাকে দিয়ে করাবেন, কিভাবে করাবেন। কারণ ছবিটা যদি হলে দর্শকের মুখই না দেখতে পেলো এবং ঠিকভাবে নাই চললো, তাহলে তো আর সেটা গিয়ে পরে আমি ওটিটিতে তার দাম পাবো না, বা অন্য কোথাও তাকে আমি বেচার জন্য যেতে হবে। সুতরাং একটা প্রডিউসারকে এখানে এনে আমি একটা ছবি বানিয়ে আমার লাভটা কি? তাতে তো আমার ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হবে না। সে যদি এখানে এসে 6টা ছবি বা 10টা ছবি পরপর করতে পারে বিভিন্ন পরিচালককে নিয়ে, তবে তো সেই জায়গায় একজন প্রডিউসারকে তুমি আনতে পারবে। একদম। তো এবার যদি সেই প্রডিউসারের কাছে পর্যাপ্ত হল থাকে, যেমন আগে ছিল আমাদের, তুমি আগে দেখেছো যে আমাদের বুম্বাদা বা তাপস পাল বা চিরঞ্জিতের ছবি সপ্তাহের পর সপ্তাহে বিভিন্ন হলে 25 সপ্তাহ 26 সপ্তাহ ধরে চলেছে, আমরা তখন তো দেখেছি। হ্যাঁ, তো সেই রকম হল তখন ছিল বলে মানুষ দেখেছেন। এখন যদি আমি মনে করি যে না আমার 2টো মাত্র হলেও ভালো করে ভিড় হচ্ছে না, কারণ হলে তো কন্টেন্টটা গিয়ে পৌঁছয়ই না। এবং আমরা তো তখন যখন গ্রামে হবে তখন তো গ্রামের মতো, মানে আমি বলছি সেই কমার্শিয়াল ছবিরও জিনিসটা তুমি ফিরে পাবে। মানে এখন যেমন কমার্শিয়াল ছবি করতে গেলেই লোকে ভাবে এই ছবির জন্য এত খরচা, আমি এই ছবি করতে গেলে আমার যা হল রয়েছে তাতে আমি টাকা তুলতে পারবো না, যে কারণে ছবি হচ্ছে না। আর এই যে এই হলের ক্ষেত্রে তুমি যেটা বললে যে বাইরের প্রডিউসার আসছেন বা তারা, তুমি বলছো যে ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, মানে আমার তখন ওই শুরুর দিকে আমার যেটুকু মনে আছে যে যখন হল ছিল বাংলায়, সেই সময় মুম্বাই থেকে ঝামু সুগন্ধ একসঙ্গে 10টা 12টা ছবি করবেন বলে অ্যানাউন্স করলেন। তখন তো হল ছিল, কিন্তু বাংলায় সেই ছবিগুলোও হলো না, আলটিমেটলি কয়েকটা ছবি হয়ে বন্ধ হয়ে গেল। মানে এই যে কিছু ছবি হলো, তখন বোধহয় তোমার মনে থাকবে কালপুরুষ করলেন, বুদ্ধদেব যেটা করলেন, বা কিছু কিছু ছবি হলো, তারপরে আর হলো না। মানে তখন তো এই হলের প্রবলেম ছিল না, কিন্তু বাংলায় কোনো একটা জায়গার কি কিছু একটা অসুবিধা হয় যে এসে যে যা ভাবনা নিয়ে আসেন সেটা আলটিমেটলি পুরোটা ফ্রুটফুল হয় না। এটা কেন হয় বারবার? এইটা তো বলা খুব মুশকিল যে তারা কি ফেস করেন। সেটা তো আমি এখানে বসে যে পরিস্থিতিতে রয়েছি, তারা এখান থেকে মানে বম্বে থেকে এসে এখানে তারা কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বা কোথায় তারা আটকাচ্ছেন, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল। তবে আমার মনে হয় যে এই মানে যে জিনিসগুলোতে প্রবলেম, সেগুলোর দিকে যদি একটু নজর দেওয়া যায়, কোথায় প্রবলেমটা হচ্ছে, কেন তারা আসছেন না বা কেন তারা আটকে যাচ্ছেন। এই যেমন আমি তোমার যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বললাম, তো সেই ক্ষেত্রে গিয়ে যেমন আমি জানি যে কয়েকজন
প্রডিউসার ছবি বানাতে চাইছেন, কিন্তু আমি ডিস্ট্রিবিউশন কি হবে ইত্যাদি প্রভৃতি সেই বিষয়টা তারা ভালো করে জানেন না বলে তারা ভাবছেন, হয়তো তারা ছবিও বানাবেন কিন্তু তাদের কাছে ওটা পরিষ্কার হওয়া দরকার। তেমনি আমার মনে হয় কিছু কিছু জিনিস একটু সবার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে কোন কোন বিষয়ে মাথায় নিয়ে বম্বে থেকে হোক বা অন্য জায়গা থেকেই হোক লোকজন কলকাতায় আসেন আর কোথায় তারা বিষয়টাতে আটকে যাচ্ছে, এইটা যদি সবাই একটু ভাবে, সেটা সব ক্ষেত্রেই আমি বলছি, সেটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যদি একটু ভেবে দেখেন যে এইটা কেন হচ্ছে বা কেন কাজের এরকম পরিস্থিতি হচ্ছে, কেন তারা আসছেন না, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। এবং ধরো এখন আমি বলছি যে ফেডারেশনে তারাও যেভাবে একটু কোথাও গিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, যেটা আমার মনে হয়েছে কথা বলে পরবর্তীকালে যে সেই গ্যাপটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি, যে কোথায় কোথায় পরিস্থিতিতে কি কি সমস্যা প্রত্যেকের হচ্ছে, সেটা টেকনিশিয়ান থেকে শুরু করে আমরা যারা ডিরেক্টররা ফ্লোরে গিয়ে কাজ করতে গিয়ে বা কোনো একটা মানে ছবির ক্ষেত্রে কোথায় কি আটকে যাচ্ছে, এটা নিয়ে যদি একটু কমিউনিকেট করা যায় তাহলে মনে হয় সবার ক্ষেত্রেই ভালো হয়। আর যেটা আমরা হয়তো এখন রিসেন্টলি শুনছি যে হয়তো চরকি আবার কাজ করতে আসতে চাইছে বা কিছু, তো সেগুলো যদি হয়তো খুব ভালো। আর তুমি যেটা বললে যে শুরুতে তোমার 4টে ছবি যেটা তুমি শাকিবকে নিয়েও করেছিলে, সেই সময় আমরা খুব ইন্দো বাংলা ছবি দেখতাম, গৌতম দাও করেছেন, তুমি করেছো, অনেকেই করেছেন যেটা। তো এই ইন্দো বাংলা ছবি হলে হয়তো আমাদের দর্শকের বেসটাও বাংলাদেশের দর্শকরা, আমি জানি যে অনেকেই মানে আমার ফেসবুকে আমি যারা আছেন অনেক বাংলাদেশের মানুষ, তারা জিজ্ঞাসা করে যে কেন, অনেকেই আমাকে বলেন যে শাকিব খানকে নিয়ে আবার কবে ছবি আপনার দেখতে পাবো, কারণ তারা জানেন যে শাকিবকে নিয়ে যে 4টে ছবি করেছি তাদের ভালো লেগেছিল, শাকিব একটা নতুন করে এতে এসেছিল, তো সেইগুলো হওয়া অবশ্যই উচিত। আর বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলা ভাষাটা অনেক বেশি বিস্তৃতি পায়। আমার গিয়ে আরেকটা জিনিস কোথাও মনে হয় বাংলা ছবির ক্ষেত্রে বাঙালি যারা রয়েছেন তাদেরও একটু দায়িত্ব এসে পড়ে। যেমন ধরো তামিল, তেলেগু এবং মালায়ালাম বা কান্নাড় ছবি ওখানকার মানুষজনরা যেভাবে উদযাপন করেন তাদের ভাষার ছবিকে, আমরা বাঙালিরা আমাদের ভাষার ছবিকে সেভাবে উদযাপন করতে পারি না বা করি না। আমরা সব ধরনের ছবি দেখি, আমরা হিন্দি ছবিও দেখি, আমরা তামিল তেলেগু ছবিও দেখি, আমরা বাংলা ছবিও দেখি, কিন্তু বাংলা ছবির যে মানে যদি ভাষাটাকে ভালোবাসি, শুধুমাত্র বাংলা ছবি দেখতেই ভালোবাসি বা বাংলা ছবিকেও খানিকটা মর্যাদা দিই, বাংলা ভাষাটাকে খানিকটা মর্যাদা দিই, তাহলে আমার মনে হয় বাংলা ছবি আরো বেশি চলবে। যে কারণে বাংলাদেশের কথা আমি এই কারণে বললাম, বাংলাদেশে শুধু বাংলা ভাষাটাই তো চলে, যার ফলে সেখানে বাংলা ভাষার ছবি দেখার মানুষ অনেক বেশি। সেখানে এখনো ছবি, শাকিব খানের ছবি এখনো জুবিলি করে, শাকিব খানের ছবি এখনো বেশি চলে, কিন্তু এখানে সাইয়ারার জুবিলি হয়ে যায় কিন্তু গৃহপ্রবেশের জুবিলি হতে পারে না বা ডিআরমার জুবিলি হতে পারে না। এবং মানে সাইয়ারা নিয়ে বাঙালির টাইমলাইন স্প্যাম করে দিচ্ছে যে কন্টিনিউয়াসলি কিছু না কিছু তারা কন্টেন্ট বানিয়ে চলেছে, যেটা একটা অঙ্ককে কঠিন নিয়েও হয় না, বা একেন দেখতে ভালো লাগছে বলছে কিন্তু এত পোস্ট হয় না একেন। তো সেই জায়গা থেকে আমি একদম শেষের দিকে এসে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে এই যে বাংলা ভাষার কথা আমরা যেরকম বললাম, যে আলটিমেটলি একটা সিনেমা বা ভিজুয়াল কন্টেন্ট তো ডিরেক্টরস মিডিয়াম, তো সেইখানে তোমার কি মনে হয় যে ডিরেক্টরের কাছে ভাষাটা, অভিনেতা যে কোনো ভাষায় কাজ করতে পারেন, কিন্তু ডিরেক্টরের জন্য তার ভাষাটার উপর দখল থাকা কতটা জরুরি? খুবই জরুরি আমার মনে হয়, কারণ তুমি যে ভাষায় কাজ করছো সেই ভাষাটা সম্পর্কে যদি তোমার মিনিমাম জ্ঞানটুকু না থাকে বা সেই ভাষার নিটিগ্রিটি যেগুলো আমরা বলি, তো একটা বাঙালির বাংলা ভাষার যে নিটিগ্রিটি, মানে সেখানে অনেক রকম তো ভাষার উচ্চারণ বা বলো বা একটা কিছু বলতে গেলে তার যে বাংলা ভাষার যে নানান রকম ধরন আছে, সেইগুলো সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, এবং সবচেয়ে বড় কথা কি, ভাষা তো যত সময় যায়, একটা সময় থেকে ধরো আজকে 70-80 সালে যেভাবে বাংলা বলা হতো, 80-90-এ তার খানিকটা চেঞ্জ হয়েছে, আবার 2000-এর পরে 2025-এ গিয়ে আবার বাংলা ভাষা খানিকটা অন্যরকম হয়েছে। এটা তো মানে যত সময় যাবে তত তো তার সাথে পরিবর্তিত, যে কোনো ভাষার ক্ষেত্রে এটা একটু পরিবর্তনশীল, মানে উচ্চারণগত দিক থেকেই বলো, ভাষার দিক থেকেই বলো, নানান কিছু ঢুকতে থাকে তার মতো, নানান রকম অন্যান্য ভাষার জিনিসও তার মধ্যে হতে থাকে। তো তোমার কাছে যদি সেই পুরোনো ভাষাটাকে একদম আয়ত্ত না থাকে, বা তোমার যদি বই পড়া না থাকে, যে আজ থেকে ধরো তুমি 25 বছর আগে যে বই পড়েছো সেই বইয়ের লেখার ভাষা একরকম,
তুমি আবার এখন যদি কোনো বই, লেখকের বই পড়ো, তার এক ধরনের লেখার ভাষা। তো শুধু দুটো ভাষাকেই তোমার সাথে সাথে সাইমালটেনিয়াসলি পড়তে হবে। তো এই পড়াশোনাটা বাংলা ভাষার যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি নিজের ভাষা নিয়ে কিভাবে জিনিসটাকে বানাবে সেটার ক্ষেত্রে তোমার একটা কনফিউশন কাজ করতে পারে। তো সুতরাং নিজের ভাষাটাকে জানা তো অবশ্যই জরুরি। আর এখন তো খুব একটা টার্ম হয়েছে, সবাই খালি বলে জেনজি। আমার তো ব্যাপারটা এখনো ঠিক মাথায় আমার যায় না জেনজি ব্যাপারটা, এবং জেনজির আবার লিঙ্গ, তাদের সব কি সব টার্ম তৈরি হয়েছে। তো এবং জেনজির লিঙ্গ আর হচ্ছে যে তাদের এইভাবে সিনেমা দেখা, এই জন্য এখন ভার্টিক্যাল কন্টেন্টও হচ্ছে। হ্যাঁ, আমি জানি। তুমি কি ভার্টিক্যাল কন্টেন্ট বানাতে চাইবে? আমি মনে হয় না ওটাতে খুব একটা নিজেকে পেরে উঠবো, ওই মানে অত ছোট একটা বিষয়ের মধ্যে, মানে যেখানে সেই সিনেমার সেই বিস্তারটা নেই বা চোখের সেই আরামটা নেই, সেইটা বোধহয় আমি জানি না পেরে উঠবো বলে মনে হয় না। মানে এখন আমি দেখেছি, আমি অনেক আমার জুনিয়র যারা ছবি পরিচালনা করে বা সিরিজ পরিচালনা করে, খুবই আমার মানে বন্ধুস্থানীয়, তারাও কয়েকটা কন্টেন্ট বানিয়ে আমাকে দেখিয়েছে। তো আমি সেটা দেখে আমার মনে হয়েছে মানে এর থেকে বোধহয় মানে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এবং সে করেছে, কিন্তু সে আমায় নিজেকে বলছে এইটা হচ্ছে ধরো আমি করতে হয়েছে বলে তাই করছি, কিন্তু আমার নিজেরই ইচ্ছে করছে না করতে। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষটার কাজটা করতেই ভালো লাগছে না, তো সেই জিনিসটা করার কোনো মানে হয় না। মানে হয়তো হ্যাঁ, আমাদের যা পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থা, তাতে একজন পরিচালককে হয়তো, যেহেতু এটাও একটা কাজ, হ্যাঁ, এবং সেই কাজের পরিপ্রেক্ষিতেই হয়তো নিজের ভালো না লাগা সত্ত্বেও কাজটা করতে হচ্ছে আমার রোজগারের জন্যই, সেটাতে তাকে আমি তার প্রতি আমার কোনো বলার নেই। কিন্তু আমার যেন এরকম হয় যে টাচুড এরকম পরিস্থিতি যেন না আসে যে এটা আমায় করতে হবে। আর একদম শেষে যেটা জিজ্ঞাসা করব সেটা দর্শকরাই জানতে চাইবেন, তাদের প্রথম প্রশ্ন যে এই একেন তো আবার হইচইতে চলে এসেছে, তাহলে তো আবার পরের একেন হলে কবে আসবে সেটা একটা জিজ্ঞাসার জায়গায় চলে গেল। পরের একেন কবে হলে দেখা যাবে? পরের একেন হলে দেখা যাবার আগে হয়তো ওটিটিতে দেখা যাবে, সেটা খুব সম্ভবত পরের বছর, এবং টাইমটা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ সেটা নিয়ে একটুখানি এখনো মানে ভাবনা চিন্তা চলছে। এবং তারপরে পর্দার একেন আসবেন। তো সুতরাং পর্দার একেন পরের বছর একটু পরের দিকেই আসবেন। আর এই বছরের শুরুতে লোকে তোমাকে আরেকটা একেনের বাইরে আরেকটা ছবি নিয়েও একবার বড় পর্দায় আসতে দেখেছে, অপরিচিত। ঠিক। তো একেন ছাড়া অন্য কোন ছবি তুমি আনছো দর্শকদের জন্য? একেন ছাড়া আরেকটা ছবির কথা চলছে, মানে সেটা একটা অ্যাডভেঞ্চার ছবি, সেটা ক্যামেলিয়া গ্রুপের তরফ থেকে তারা প্ল্যান করেছেন, এবং সেটা নিয়ে গত বছর আমি রেকি ইত্যাদি প্রভৃতি এবং স্ক্রিপ্ট অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো সেই ছবিটা আগামী অক্টোবর মাসে শুটিং হওয়ার কথা, তো সেইটা নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে, এটাই। আর ক্যামেডিয়া বললে মনে পড়লো, বিবি বক্সি কবে থেকে স্ট্রিমিং হবে? বিবি বক্সির ডাবিং হয়ে গেছে, বিবি বক্সি বোধহয় খুব সম্ভবত পুজোর পর স্ক্রিনিং। পুজোর পরে। আর অভিনেতা জয়দীপ মুখার্জিকে দর্শকরা কোথায় কোথায় দেখবেন? একটা তো ভানুপ্রিয়া ভূতের হোটেল, আপাতত ভানুপ্রিয়া ভূতের হোটেল, এছাড়া তো আর কোনো করিনি, তো অভিনয় করিনি কোথাও। কিন্তু মানে যারা তোমাকে নিয়ে কাজ করতে চান তাদের জন্য তুমি কি খুব ওপেন, না তুমি ডিরেকশনের বাইরে এখন অভিনয় খুব মানে বন্ধুস্থানীয় ছাড়া করতে চাই? না, আমি সবসময় অভিনয় করতে ভালোবাসি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি নিজের পরিচালনার কাজটা যখন থাকে সেই সময় সবাইকে সেই জায়গাটা বাদ দিয়ে আমি যখন ফ্রি থাকি তখন অভিনয় করতে রাখলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের পরিচালনার কাজ থাকলে তখন আমি অভিনয় করতে মানে কখন বলি যে আমার সময় নেই বা সত্যি সময় থাকে না, তখন তোমার সময় থাকে না। তো আর যারা যারা এখনো একেন দেখেননি, তোমার তো স্ট্রিমিং হচ্ছেই একেন, একটুখানি যদি বলে দাও তারা যদি একেন দেখেন। আমি সবাইকে এটাই বলবো যে অনেকেই একেন দেখেছেন এবং সেটা হলে গিয়েও দেখেছেন, এবং গত 11ই জুলাই থেকে হইচইতে স্ট্রিমিং হচ্ছে একেন, আর বেনারসি বিভীষিকা। তো অনেকেই দেখেছেন, এবং যারা এখনো দেখেননি তারা বেনারসি বিভীষিকা হইচইতে দেখে নিন, আশা করি ভালো লাগবে। আর যদি কারোর ভালো নাও লাগে সেটাও আমাদের জানাবেন, পরবর্তীকালে একেন করতে গিয়ে আমরা সেগুলো কি কি ভুল করেছি সেগুলো আমরা শুধরে নেবার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ জয়দীপ দা, অনেকটা সময় দিলে। আর তোমার সঙ্গে কথা বললে কথা শেষ করার ইচ্ছে খুব একটা থাকে না, কিন্তু একটা এপিসোড শেষ করতে হয় বলেই এপিসোড শেষ করা। তো আপনারা এরকম আরো অনেক কন্টেন্ট জয়দীপ দার মতো যারা সত্যি সৎভাবে কাজ করেন তাদের কথা আরো জানতে, আরো শুনতে আমাদের চ্যানেলেও চোখ রাখুন।
আর ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।